মা কসম স্বপ্নেও ভাবিনি। কিন্তু এখানকার অবস্থা সত্যিই খুব খারাপ। তোমরা মেজর শিবাকে চেনো না, আর আমার সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস দেখাচ্ছ? না না, তোমরা নাবালক। আমি সত্যিই বলছি, এই মিটিং যদি না চলতো তবে আমি তোমাদের দুজনকে মাটির তলায় পুঁতে দিতাম। এখন বলো তো, তোমরা কি জানো 5 বছর আগে কি হয়েছিল? হেডশটের কথা শুনে ডাগা আর তেজা অবাক হয়ে গেল। এটাই তো আমরা জানতে চাই। হেডশট তাদের দুজনের দিকে তাকিয়ে বলল, আমার মনে আছে 5 বছর আগে আন্ডারওয়ার্ল্ডে এক পাগলাটে ভূতের প্রবেশ ঘটেছিল। সে ছিল দিল্লির খুব খাতারনাক লোক। সে যাকে খুশি মেরে ফেলত, টুকরো করে কাটত, এমনকি পুড়িয়েও দিত। আমার মনে আছে তার একটাই স্বপ্ন ছিল, পুরো ভারতের আন্ডারওয়ার্ল্ডে রাজ করা। কিন্তু বলে না, প্রতিটি গল্পে ভিলেনকে মারার জন্য হিরোর আসা তো জরুরি। আর আমাদের গল্পের হিরো হল মেজর শিবা। এ কথা শুনে ডাগা এবং তেজা পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। যখন মেজর এলেন তখন তিনি সেই ঘোস্টের অবস্থা খারাপ করে দিয়েছিলেন। রাতারাতি তিনি তার তৈরি আন্ডারওয়ার্ল্ডের সাম্রাজ্য তছনছ করে দিয়েছিলেন। আমার আজও মনে আছে তার গলার সেই রুদ্রাক্ষের মালা। হেডশট যেভাবে গল্প বলছিল তা শুনে তেজার চোখ বিস্ময়ে বড় বড় হয়ে যাচ্ছিল। তারপর কি হলো? তেজা উৎসুক হয়ে জিজ্ঞেস করল। হেডশট বলতে থাকল, তিনি সবাইকে ছত্রভঙ্গ করে দিয়েছিলেন। মা কাসাম, সত্যি বলছি, নিজের চোখে তাকে 735 জন পেশাদার খুনিকে মারতে দেখেছি, একা, কোনো অস্ত্র ছাড়া, শুধু নিজের হাত দিয়ে। গল্প শোনাতে শোনাতে হেডশটের মুখের ভাব বদলে যাচ্ছিল। বন্ধুর পাল্লায় পড়ে আমিও অনেক নির্দোষ মানুষের প্রাণ নিয়েছিলাম। ব্যাস, তারপর আর কি, মেজর আমাকে এত মেরেছিলেন আর চিহ্ন হিসেবে মুখে এই কাটা দাগটা দিয়ে দিলেন। ব্যাস, সেদিন থেকেই আমি ওনার ভক্ত হয়ে গেলাম। উনি মহাকালের রূপ। আমাদের মতো খারাপ লোকেদের সাথেও উনি এত ভালো করেছেন। এই দাগটা আজও আমাকে ওনার কথা মনে করিয়ে দেয়। এ কথা শুনে ডাগা আর তেজার চোখ কপালে উঠল। তাদের যেন বিশ্বাসই হচ্ছিল না। ডাগা বলল, মিথ্যেবাদী, তুমি যা খুশি বলবে আর আমরা বিশ্বাস করে নেব? হেডশট শুধু ওদের দিকে তাকিয়ে মুচকি হাসল। তেজা জিজ্ঞাসা করল, তুমি কি কখনো ওনাকে দেখেছ? হেডশট তার পানীয়র গ্লাস শেষ করে বলল, বেটা, সিংহের গর্জনই তার পরিচয় দেওয়ার জন্য যথেষ্ট। মুখ দেখিনি তো কি হয়েছে, অনুভব তো করেছি। সেই খুটখুটে অন্ধকার রাতে একলা সিংহ সব শিয়ালের পালের ওপর ভারী পড়েছিল। তখনই হেডশটের ফোন বেজে উঠল। নাম দেখে সে কল রিসিভ করল। জি হুজুর, ফরমাইশ করুন, কি সেবা করতে পারি? কিন্তু ফোনের ওপার থেকে আওয়াজ শুনে তার মুখের ভাব বদলে গেল। আমি বলছি, দীনেশের ভাইপো। এই কথা শুনে সে নিচু স্বরে বলল, মা কসম ছোট মালিক, আপনার গলা তো অবিকন বড় মালিকের মতো। বলুন কি কাজ? ফোন থেকে আওয়াজ এলো, একজনকে এনকাউন্টার করতে হবে। হেডশট দেবের কথা শুনে বলল, মাফ করবেন, কিন্তু আমি আপনার কোনো কাজ নিতে পারবো না। দেব হতাশ হল। সে যে কোনো মূল্যে কাজটা করাতে চেয়েছিল। সে বলল, 5 লাখেও করবে না? হেডশট হাসল, মা কসম, কথা টাকার নয়, এখন সময় ঠিক নেই, কিছু নিয়ম আছে যা আমাকে মেনে চলতে হয়। কিন্তু দেব নাছোড়বান্ধা। 10 লাখেও না? শুনে হেডশটের মনেও লোভ জাগল। আপনি বোঝার চেষ্টা করুন। দেব টাকার অঙ্ক আরও বাড়িয়ে দিল। 20 লাখেও হবে না? এবার হেডশটের সুর বদলে গেল। মা কসম, আমি তো নিজেকেও গুলি মেরে দেব। একটু ঠিকানাটা বলুন আর ওর ফটো পাঠিয়ে দিন। দেবও খুশি হয়ে সব জানালো। শিবাই নাম ওর, বাজাজ পরিবারের জামাই। ফটো পাঠাচ্ছি। এ কথা বলে দেব ফোন কেটে দিল। অন্যদিকে ইন্ডাস টাওয়ারের মিটিং রুমে শিবায়ের ভেতরের আগ্নেয়গিরি ফেটে পড়ার অপেক্ষায় ছিল। সে গ্লাসটা হাতে নিল। তার চোখে রাগের শিখা আরও তীব্র হল। গ্লাসের ওপর তার হাতের মুঠি শক্ত হল। আঙ্গুলের চাপে মনে হচ্ছিল যেন কাঁচও ভয় পেয়ে গেছে। গ্লাসটা সজোরে গিয়ে মিটিং রুমের বড় টিভি স্ক্রিনে লাগল। মুহূর্তের মধ্যে স্ক্রিন জুড়ে ফাটল ধরে গেল।
টিভির ফ্রেমটা জোরে কেঁপে উঠল এবং স্ক্রিন চুরমার হয়ে হাজার হাজার টুকরোয় ছড়িয়ে পড়ল। এক মুহূর্তের জন্য ঘরে নিস্তব্ধতা নেমে এলো। আর ঠিক তারপরেই শিবায় রাগত স্বরে জিজ্ঞেস করল, বিক্রি করে দিয়েছে? তাও একটা নাইট ক্লাবে? অ্যাড্রেস বলো। শহরের বাইরে থান্ডার নাইট ক্লাবের অন্ধকার ঘর থেকে এক মেয়ের আর্তনাদ শোনা যাচ্ছিল। বাঁচাও, বাঁচাও, আমাকে এই রাক্ষস থেকে বাঁচাও। বাঁচানোর আওয়াজে প্রচণ্ড যন্ত্রণা মিশেছিল। সত্যি কি ওই মেয়েটিই ছিল সে, যাকে শিবায় 12 বছর আগে কথা দিয়েছিল? কে ওকে বিক্রি করেছে, আর কেন? বাকি গল্প জানতে দেখুন পরের এপিসোড শুধুমাত্র পকেট এফএমের ইউটিউব চ্যানেলে। আর শিবাই এক বিনাশাকের সব এপিসোড শুনতে পকেট এফএম অ্যাপ ডাউনলোড করুন এবং বর্ণনায় দেওয়া লিঙ্কে ক্লিক করুন।